শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। প্রিয় দর্শক, শুভ সকাল। সুন্দর দিনের কথা বলছিল সাকি। সুন্দর দিন আসলে বিভিন্নভাবে সুন্দর করা যায়, কখনো গান দিয়ে, কখনো অতিথি আলাপন দিয়ে, কখনো বা কবিতা আবৃত্তি দিয়ে। আজকের দিনটা এমনটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা শুরুতে এই সুন্দর দিনে সাকিকে শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল। একসঙ্গেই জানালাম। হ্যাঁ, সবসময় তুমি আমাকে আগে জানাও। ভালো লাগে আমার। আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন চলছে? চলছে ভালো। কথা না বাড়িয়ে, যেহেতু তুমি বললে আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন, একজন আবৃত্তি শিল্পী রয়েছেন, চলো আমরা চলে যাই তার কাছে। তাই প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী হাসিব বিল্লাহ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো। আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে এবং আজকের পুরো রাঙা সকালের আয়োজন আসলে আবৃত্তি দিয়ে, আপনার গল্প দিয়ে, সবকিছু দিয়েই আসলে মুখরিত হয়ে উঠতে যাচ্ছে। একদম ছোটবেলায় যেতে চাই, কেমন ছিল শৈশব? কোথায় ছিল শৈশব? ছিল আমার গ্রামের বাড়ি, পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সুটিয়াকাঠি গ্রাম। আচ্ছা। যেহেতু গ্রামের ছেলে, 8-10টা যেরকম সাধারণ ছেলের যেরকম শৈশব কাটে, আমরাও একইভাবে কেটেছে। এবং বরিশালের আসলে যেহেতু নদীমাতৃক, নদীর বেশি প্রভাব ছিল ওখানে। আচ্ছা। এবং আসলে দুরন্তপনা আসলে নদীকে ঘিরেই সবটা ছিল। আচ্ছা। আর একটা বিষয় ছিল, আমার খেলাধুলার প্রতি ঝোঁকটা বেশি ছিল। আচ্ছা। কি কি খেলা হতো? ফুটবল, ক্রিকেট। আর কখনো যে আবৃত্তি করব বা আবৃত্তির দিকে আসবো সেটা ভাবিনি কখনো। আচ্ছা আচ্ছা। এটা নিয়েই ছিলাম। কিন্তু ছোটবেলা থেকে আমরা যতটুকু আপনাকে পর্যালোচনা করেছি, আমরা দেখেছি যে বই পড়ার প্রতি আপনার ভীষণ একটা ঝোঁক ছিল। ছোটবেলাতে আসলে কি কি ধরনের বই পড়তেন? ছোটবেলাতে আসলে আমার বাসায় আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমার মনে আছে, তখন ইত্তেফাক পত্রিকাটি রাখা হতো। আচ্ছা। এবং এই পত্রিকা পড়তে পড়তে, পত্রিকার যে গল্প কবিতা থাকে, এটা এই পড়ার কারণে কিন্তু আমার কবিতা এবং গল্পের বই পড়ার প্রতি একটা ঝোঁক কিন্তু ছিল। এবং সেটা দেখা গেল আস্তে আস্তে বাড়তে থাকলো। এবং এরকমটা হতো, আমি আসলে যখন ঘুমাতে যেতাম, ঘুমানোর আগে আমার বিছানার পাশে একটা বই থাকতো, অথবা পত্রিকার একটা গল্প থাকতো, যেটি আজকের আমি এই পর্যায়ে আসার সেটি একটা বড় অনুপ্রেরণা। খুব সুন্দর একটি অভ্যাস। আসলে এই ধরনের সু অভ্যাসগুলো সবসময় লালিত হওয়া উচিত। নিশ্চয়ই দর্শকরাও যারা আজকের আয়োজন শুনছেন, তারাও তাদের শৈশবটা বা পরবর্তী প্রজন্মকে যাতে এভাবে আসলে লালন করা যায়, এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইবো সেটি হচ্ছে, ছোটবেলায় আপনি একদমই মিশ্র ধরনের একজন মানুষ ছিলেন, একজন বালক ছিলেন, কখনো শান্ত, কখনো চঞ্চল, প্রকৃতির মতো অনেকটা। এই যে প্রকৃতির মতো শৈশব, এখানে চঞ্চলতাগুলো কি রকম ছিল? চঞ্চলতাগুলো আসলে খেলাধুলা কেন্দ্রিকই ছিল। আচ্ছা। যেমন অন্যান্য ছেলেরা যে নানান দিকে ঘোরাফেরা করে, ওই দিকটা না, আমারটা খেলাধুলা কেন্দ্রিকই ছিল। এবং দেখা যেত যে, এবং আমাদের ওই সময়টা খুব খেলাধুলা হতো। আন্তঃ ইউনিয়ন ফুটবল আমাদের এখানে, তারপরে আমরা যখন কলেজে উঠি, ইন্টারমিডিয়েট, তখন শেরেবাংলা লিগ এবং ক্রিকেট। দেখা যেত যে ঢাকা থেকে দল আমাদের ওখানে গিয়েছে। তো সেই যে একটা আগ্রহ, যখন আমি দেখতাম যে জাতীয় দলের খেলোয়াড় আমার গ্রামে যাচ্ছেন, সেটা থেকে কিন্তু আমার আগ্রহটা আস্তে আস্তে বাড়ে। আচ্ছা। তো সেই দিকটা, ওই খেলাধুলার ওই যে ছোটবেলা থেকে দেখতে দেখতে আসছি, একটা আগ্রহ কিন্তু ওখান থেকে মনে হয়েছে কখনো যে খেলোয়াড় হব বড় হয়ে, এরকম কিছু ভাবতেন? ইচ্ছাটা ছিল, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আসলে সেটি সম্ভব হয়নি। আচ্ছা, বাস্তবতার প্রেক্ষাপটে হয়নি, সেটা কেন? মানে সেটা কি বাবা মার চাওয়া পাওয়া এরকম কোনো বিষয় ছিল? না, সেরকম কোনো বাধা বিপত্তি কখনোই পারিবারিক ছিল না। যেটা ছিল আসলে, যখন ঢাকায় আসছি, আসলে সবকিছুর কেন্দ্রবিন্দু তো আসলে ঢাকা। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকায় যখন আসি, তখন আসলে খুব স্ট্রাগল করতে হয়েছে। নিজের অর্থ দিয়ে নিজেকে পড়াশোনা করতে হয়েছে, এরকমটাই। সেই গল্পগুলো আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু শৈশবে আরো কিছুটা থাকতে চাই। আচ্ছা। বাবা মার সাথে বা পরিবারে ভাই বোন কতজন ছিল, সবকিছু মিলিয়ে যদি একটু বলেন। আমার পরিবারটা অনেক বড়। মানে আমরা 13 জন ভাই বোন। 13 জন। আচ্ছা। এবং আমার এক মা। আমরা 7 ভাই 6 বোন, যদিও 3 ভাই মারা গেছেন। তো এখানে আমার বাবার আপনার অবস্থান? আমার অবস্থান হচ্ছে 12তম। আচ্ছা। এবং আমার বাবা অসম্ভব শিক্ষানুরাগী ছিলেন। একটা উদাহরণ আমি দিচ্ছি,
আমাদের যখন 4 ভাই হয় তখন আমার বাবা ইন্টারমিডিয়েট পড়ছেন। আচ্ছা আচ্ছা তো এটি আসলে তখন তো ইন্টারমিডিয়েট একটু বয়স হয়ে পড়তেন। তো এটি আসলে একটা মানে অসম্ভব শিক্ষানুরাগী না হলে এটি সম্ভব ছিল সম্ভব না। না, জি। এবং আরেকটা আমার বাবার কথা বলতে হচ্ছে, দেখা যেত যে আব্বা বাজার করতে যাচ্ছেন, এই ভাই বোন বললো আমার খাতা লাগবে, আমার কলম লাগবে, আমার বই লাগবে, দেখা যেত আব্বা বাজার না করে এগুলো এই রসদটা আগে জোগাড় আগে দিতেন। জোগাড় আচ্ছা করতেন। যার জন্য দেখা গেল যে আমরা 13 জন ভাই বোনের মধ্যে বড় ভাই বাদে সবাই কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার। বাহ, তো সেটি একটা বড় দিক। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই দিক থেকে মানে বাবা, আপনি যেটি বলছিলেন যে শিক্ষানুরাগী, একই সঙ্গে পরিবারের একটা ল্যাকিংস তো ছিল, যেটা আমরা বলবো যে অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু ছিল। তারপরেও বাবা মা চাইতেন না যে বড় হয়ে তাড়াতাড়ি একটা কি বলে সরকারি চাকরি বা যাই কিছু হোক উপার্জনের একটা পথ খুঁজে বের করো, এরকম কোনো চাওয়া পাওয়া একেবারেই ছিল না এরকম নাকি? আসলে আমাদের বাবা মার মধ্যে এরকম না। আচ্ছা। আমার বাবা মার প্রথমটাই ছিল যে তুমি আগে তোমার লেখাপড়া শেষ করা এবং ভালো তারপরে মানুষ তুমি যা হওয়া। হও। সব বাবা মারাই আসলে প্রাথমিকভাবে বা শুরুতেই যেটা চান। আমরা শুনতে চাই, বাবা মার ভূমিকা তো আসলে বলে শেষ করা যাবে না। জি, আপনার সম্পর্কে একটু জানাই, তারপর আমরা আবারও ফিরতে চাই আপনার কাছে। দর্শক, প্রায় 3 দশক ধরে আবৃত্তি চর্চা করছেন হাসিব বিল্লাহ। শুরুটা হয়েছিল আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনে, আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ছায়ানট, প্রাচ্য নাটসহ বিভিন্ন সংগঠনের সাথে সাংগঠনিক কাজ, উপস্থাপনা ও মঞ্চে আবৃত্তির মাধ্যমে তার সংগঠন প্রীতি ও আবৃত্তির প্রতি ঝোঁক বৃদ্ধি পায়। আবৃত্তি সংগঠন বাক শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হাসিব বিল্লাহ। বর্তমানে সংগঠনটির প্রশিক্ষক, নির্দেশক ও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন অনুষ্ঠানে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেছেন তিনি। হাসিব বিল্লাহ নিয়মিত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেন। তার উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনার মধ্যে রয়েছে সেলিনা হোসেনের মা মেয়ের যুদ্ধ, আমার সোনার বাংলা, পল্লীকবি জসিমউদ্দিনের আসমানীদের গল্প। আমরা আবারও চলে যাই তার কাছে। গল্পে ছিলাম, যেটি বলছিলেন যে বাবা ভীষণ রকম একজন শিক্ষানুরাগী মানুষ এবং বাড়ির বাজারের আগে ছেলে মেয়েদের পড়াশোনার কাগজ কলম, পড়াশোনার রসদ যেগুলো সেগুলো উনি আগে সংস্থান করতেন আসলে। তো পড়াশোনায় তো মোটামুটি ভালো ছিলেন, এরকম কি ভাই বোনদের ভিতরে কেমন ছিলেন পড়াশোনায়? আমাদের ভাই বোনরা সবাই পড়াশোনায় ভালো ছিলেন। আচ্ছা, আমার ওই সময় আমার মেট্রিক ইন্টার ফার্স্ট ডিভিশন ছিল। বাহ। আমার বাবার আরেকটা কথা বলতে হয়, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। আমার বাবাকে আমি যেটা শুনেছি, আমার তো তখন জন্ম হয়নি, আমার বাবাকে কিন্তু ওই সময় যে নকশাল বাহিনী ছিলেন তারা মেরে ফেলতে চেয়েছিলেন এবং আমার বাবা ওই সময় মেম্বার ছিলেন। আচ্ছা, তখনকার মেম্বার ছিল এখনকার মেম্বারের মতো না। তখন মেম্বাররা নির্বাচিত হতেন এবং মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতেন। আচ্ছা, তো প্রত্যেকটি মেম্বারই খুব গুরুত্বপূর্ণ ছিলেন এবং তারা চেয়ারম্যান হবার যোগ্যতা রাখতেন। বাবাকে কেন মারতে চেয়েছিলেন? বাবা হচ্ছেন মুক্তিযোদ্ধাদের মানে সর্বতোভাবে সহযোগিতা করতেন। তিনি সরাসরি ফ্রিডম ফাইটার ছিলেন না, কিন্তু তিনি অর্থ দিয়ে বা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতেন। এটি একটা তার বড় দিক। জি নিশ্চয়ই। মানে সেই সময় তো আসলে প্রত্যেকেই প্রত্যক্ষভাবেই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না, পরোক্ষভাবে অনেকে নানাভাবে সহযোগিতা করতেন। জি, তো আমার মেজো ভাই আবার মুক্তিযোদ্ধা ছিলেন। মেজো ভাই উনি আর্মি মেজর ছিলেন, মারা গেছেন। উনি 2 নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ আসলে বাংলাদেশের ইতিহাসের এমন একটি বিষয় যে বিষয়টি আসলে স্বর্ণাক্ষরে লেখা আছে, লেখা থাকবে প্রজন্ম থেকে প্রজন্মতরে। আমরা একটু যদি আপনার কাছে, যেহেতু কবিতাই আপনার পরিচয়, আপনি একজন আবৃত্তি শিল্পী, একটা কবিতা শুনি, কি বলো সাকি? হ্যাঁ চলো, একটা কবিতা শুনে নিই। শুরুতে আমি রবীন্দ্রনাথের দুর্বোধ কবিতাটা করছি। তুমি মোরে পারো না বুঝিতে, প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে। অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে, চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখের কাছে।
প্রসারিত অবারিত মন দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মরি বুঝিতে পারো না। এ যদি হইতো শুধু মনি, শতখণ্ড করি তারে, একটি একটি করি গুনি, একখানি সূত্রে গাঁথি, একখানি হার পরাধীন গলায় তোমার। এ যদি হইতো শুধু ফুল, সুগোল সুন্দর ছোট, উষালোকে ফোটো ফোটো, বসন্তের পবনে দোদুল, বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে, পরায় দিতেম কালো চুলে। এ যে সখী সমস্ত হৃদয়, কোথা জল কোথা কুল, দিক হয়ে যায় ভুল, অন্তহীন রহস্য নিলয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, এ তবু তোমার রাজধানী। কি তোমারে চাহি বুঝাইতে গভীর হৃদয় মাঝে, নাহি জানি কি যে বাজে, নিশিদিন নীরব সঙ্গীতে, শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন, রজনীর ধ্বনির মতন। এ যদি হইতো শুধু সুখ, কেবল একটি হাসি, অধরের প্রান্তে আসি, আনন্দ করিত জাগরুক, মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা, বলিতে হতো না কোনো কথা। এ যদি হইতো শুধু দুঃখ, দুটি বিন্দু অশ্রু জল, দুই চক্ষে ছল ছল, বিষণ্ণ অধর ম্লান মুখ, প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা, নীরবে প্রকাশ হতো কথা। এ যে সখী হৃদয়ের প্রেম, সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার, চিরদৈন্য চিরপূর্ণ হিম, নব নব ব্যাকুলতা জাগে দিবা রাতে, তাই আমি পারি না বোঝাতে। নাইবা বুঝিলে তুমি মোরে চিরকাল চোখে চোখে, পাঠ করো রাত্রি দিন ধরে, বোঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন। বাহ, ভীষণ সুন্দর। ছোটবেলাতে তো আমরা যতদূর জেনেছি যে আপনি অর্থনীতিবিদ হতে চাইতেন। অর্থনীতিবিদ থেকে এই যে আবৃত্তি শিল্পী হওয়া, মাঝখানে অনেকগুলো ঘটনা থাকে, অনেক জানা শোনার বিষয় থাকে, সব কিছু মিলিয়ে আসলে একটু শুনতে চাই যে শিক্ষা জীবন কেমন ছিল? এসএসসি কোথা থেকে পাশ করেছেন? এসএসসি আমার এলাকায় সুটিয়াঘাটি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ওখান থেকে পাশ করেছি। আর এইচএসসি? এসএসসি আমাদের সরকারি স্বরূপকাঠি কলেজ, ওখান থেকে। আচ্ছা, এসএসসি এইচএসসির পরে যেটা আসে যে বিশ্ববিদ্যালয় লাইফ, একটু শুনি কেমন ছিল? তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি আর কি। আমি চাচ্ছিলাম, আমার যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, এইচএসসি পড়ি, তখনই আসলে আমি চাচ্ছিলাম যে আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করব। এটার একটা কারণ হচ্ছে যে আমি উদ্যোক্তা হতে চেয়েছিলাম, এবং তখন মনে হয়েছে যে আমি যদি এই অর্থনীতিটা নিই তাহলে হয়তোবা, যেহেতু আমি কমার্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, তাহলে হয়তোবা ফিনান্সিয়ালের বিষয়টা যদি জানি তাহলে হয়তো আমি উদ্যোক্তার বিষয়টা একটু ভালো বুঝবো। তো যে কোনো কারণেই হোক আসলে সেটা আর হয়নি। ইংরেজি সাহিত্য নিয়েই বাস্তবতার প্রেক্ষাপটে যে এটা পড়লেই ভালো হবে এরকম। তো সাহিত্য পড়তে গিয়ে আসলে প্রত্যেকটা বাংলা সাহিত্য বলেন বা ইংরেজি সাহিত্য বলেন, যে কোনো সাহিত্যের মূলে কিন্তু সাইকোলজিক্যাল অনেক বিষয়গুলো আসলে থাকে, সম্পৃক্ত থাকে। এবং এই ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে কিন্তু আসলে আমি এই মানে কথা নিয়ে, ভাষা নিয়ে একটু ঝোঁক কিন্তু আমার তৈরি হয়। জি, আবৃত্তির জীবনটাকে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন যখন শুরু হলো তখনই একই সঙ্গে নাকি তারও আগে থেকে? এটা একটা মজার বিষয় আসলে। মজার বিষয়টি আসলে আমি আবৃত্তি শিল্পী হব এটা কিন্তু আমার কখনো ভাবনায় ছিল না। ঠিক আছে, যে আমি যখন আমি বরিশাল থেকে ঢাকা আসলাম, তখন দেখা যেত যে আসলে আঞ্চলিকতার প্রভাব এটাতে আসলে রাস্তাঘাটে বন্ধু বান্ধব বিভিন্ন সভায় আমাকে আসলে একটু বিব্রতকর অবস্থার মধ্যে যেতে হতো, যে বরিশালের বলে একটি টান থাকতো, সেটি আসলে আমাকে খুব পীড়া দিত যে এটি আসলে কেন। যেমন চট্টগ্রামে আছে, সিলেটে আছে, কিন্তু আমাদেরটা মানে একটা বাক্য শেষ না হতেই দেখা যেত যে ওদিক থেকে শুরু হতো বা একটু মুচকি হাসি দিত, তখন আসলে
বিষয়টা একটু আচ্ছা, বন্ধু মহলে আসলে এই জিনিসটা যতই আসলে হাসির ছলে দেখা হোক না কেন, সাকি, আমার কাছে কিন্তু মনে হয় যে প্রত্যেকটি অঞ্চলের ভাষারই একটা আলাদা সৌন্দর্য আছে। অবশ্যই, এবং সেটাতে ভালোবাসাও থাকা উচিত। সত্যিই তাই। মানে ঠিক আছে, বন্ধুদের মজার জায়গায় একটু বিব্রতকর পরিস্থিতি হয়তো কখনো কখনো তৈরি হয়, কিন্তু ভালোবাসার জায়গাটা নিশ্চয়ই নষ্ট হয় না। জি, এবং আমি তো এখনো গ্রামে গেলে আমার যে আঞ্চলিক টান সেটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই তাই, না তুমি করো কিনা জানি না, আমি অনেক সময় চেষ্টা করি। এখন হচ্ছে যে মান বাংলা বা প্রমিত উচ্চারণে কথা বলাটা আসলে খুব জরুরি। যেহেতু আমার এখানে যদি 10 জন মানুষ থাকে, তাহলে অন্য অঞ্চলের মানুষ আমার ভাষাটা নাও বুঝতে পারে। এই জন্য আসলে মান বাংলা, স্থানকাল পাত্র যেটা আমরা বলি, সেই মান বাংলা বা প্রমিত উচ্চারণ শিখতে গিয়ে কিন্তু আসলে এই আবৃত্তির ঝোঁকটা আসলে দাঁড়ায়। আচ্ছা, তার মানে শুরুর কি বলবো, শুরুটা হয়েছিল আসলে আঞ্চলিকতাটা কাটানোর জন্য। আপনি আসলে ভালোবাসাটা তৈরি হলো কখন তাহলে? ভালোবাসাটা তৈরি হলো আসলে এখানে একজনের নামটা আমার বলতে হয়। আমার কম্পিটিশনের প্রশিক্ষক ছিলেন জহিরুল হক খান। উনি আসলে এই বীজটা আমার মধ্যে বপন করে দিয়েছেন যে আসলে কিভাবে একটা কবিতার মধ্যে ঢুকে নিজের কবির একটা ভাবনা থাকে, এবং যখন আমি আবৃত্তি করি আমার আরেকটা ভাবনা যুক্ত হয়, এবং আপনি যখন শুনবেন, আপনি যখন শ্রোতা, আপনার মধ্যে আরেকটা ভাবনা কাজ করে। দেখা যায় যে আমরা যখন মঞ্চ থেকে নামলাম, তখন দেখা গেল যে অনেকে বলে যে আবৃত্তিটা ভালো হয়েছে, তখন আমি মেজার করি হয়তো বা আমার এখানে যে মেসেজটা ছিল তার কোনো না কোনো জীবনের একটা দর্শনে মিলে গেছে। এটা কিন্তু তার শ্রোতা হিসেবে তার একটা পাওয়া, এবং আমি আবৃত্তিকার হিসেবে আমার সফলতা হচ্ছে এই কারণে যে আমি তার ভিতরে এই বিষয়টা দিতে পেরেছি। একদম। এবং একই সাথে আমরা এটাও বলতে পারি যে শিল্পীর কাজ আসলে রসটা হচ্ছে থ্রো করা দর্শকের দিকে, দর্শক সেটা কোন রস আস্বাদন করবে সেটা তার বিষয়। এই জায়গা থেকেই আসলে কবিতা আবৃত্তির চর্চাটা কিভাবে আগালেন? চর্চাটা আমি ওই যে বললাম, ওখান থেকে আমি 96-এ আসলে কণ্ঠশীলনে ভর্তি হই। জি, তারপর থেকে 2012 পর্যন্ত আমি কণ্ঠশীলনে ছিলাম। আচ্ছা, তারপরে আমরা বাকশিল্পাঙ্গন কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করি আর কি। সেই 2012 থেকে এখন অবধি আসলে। তার মানে 96 থেকে আপনি একেবারেই নিয়মিত। আমরা এখন আরেকটা কবিতা আপনার কণ্ঠে শুনতে চাই। আমি এবারে একটা গান সেটা পাঠ করব, রবীন্দ্রনাথের গান। এই গানটা হচ্ছে ওই যে আমি তখন শ্রোতা ছিলাম, যেহেতু গানের শিল্পী না, গানটা এত আমাকে নাড়া দিয়েছে। এটাও রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে বিশ্বজিৎ করে একটা অন্ধ ছেলে গানটা গিয়েছিল। তো সেই গানটা আমি একটু পাঠ করছি ছোট্ট। ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়, সে বাতাসে তরি ভাসাবো না, যাহা তোমা পানে নাহি বয়। দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে, নিশার তিমিরে 10 দিক ঘিরে জাগিয়া উঠেছে শত ভয়। ঘরের ঠিকানা হলো না গো, মন করি তবু যাই যাই। ধ্রুবতারা তুমি যেথা জাগো, সেদিকের পথ চিনি নাই। এতদিন তরি বাহিলাম যে সুদূর পথ বাহিয়া, শতবার তরি ডুবু ডুবু করি, সে পথে ভরসা নাহি পাই। তীর সাথে হেরো শত ডোরে বাধা আছে মোর তরি খান। রসিক খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ। কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে, শোনা যাবে কবে ঘন ঘোর রবে মহাসাগরের কলগান, মহাসাগরের কলগান। চমৎকার না, মানে গানটাকে আবৃত্তির রূপ দেওয়া, মানে এই চিন্তা ভাবনাটাও তো আমার মনে হয় একটু অন্যরকম। হ্যাঁ, আসলে কি আমি তো কথা এটা আমি পাঠ করতে পছন্দ করি বেশি। কারণ হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে আমি যেভাবে এখান থেকে রসটা নিচ্ছি আমি সেটা যেন আবার আরেকজনকে দিতে পারি, এবং সেটা যতটা হৃদয়গ্রাহী হবে ততটাই ভালো।
দারুণ সুন্দর করে বললেন। কবিতা আবৃত্তি, গান থেকে কবিতা আবৃত্তি করার যে চেষ্টাটা করলেন, এটা আসলে দর্শকের কাছেও মনে হয় কি একটু নতুন ভাবেই আসলো। নিশ্চয়ই আমার কাছেই তো লেগেছে তাই একটু না? অন্যরকম। হ্যাঁ, দারুণ দারুণ ছিল। এবার যদি একটু শুনতে চাই যে প্রশিক্ষণের ক্ষেত্রে আপনি অনেকের কাছেই শিখেছেন। অনেক সময় হয় না যে কারো কারো কাছে শেখাটা আসলে মনের মণিকোঠায় থেকে যায়, বা স্কুল কলেজ বা ভার্সিটিতেও সব টিচারকে আসলে মনে ওইভাবে দাগ না কাটলেও কিছু শিক্ষক কিন্তু একদম মনে দাগ কেটে থাকে আজন্ম। একটু জানতে চাই যে কোনো শিক্ষক এরকম আছে কিনা, কবিতার প্রশিক্ষক? কবিতার প্রশিক্ষক তো আমি তো নাম বললাম আমার, উনি আসলে স্পেশাল কেউ, বিশেষ কেউ। এছাড়া আরো বেশি প্রভাব আমাকে প্রভাবান্বিত করেছেন অধ্যাপক নরেন বিশ্বাস, ওয়াহিদুল হক। আচ্ছা, এনারা মানে আমাদের মানে পাথেয় হিসেবে থাকবেন। এবং ওয়াহিদ ভাই এই যে এই গান থেকে আবৃত্তি, ওয়াহিদ ভাইয়ের থেকে কিন্তু এইটা পাওয়া। ওয়াহিদ ভাইয়ের কাছে তো দেখা যেত যে বড় বড় যারা শিল্পী তাদেরকে বলতেন তোমরা আগে গানকে পাঠ করো, গানকে পাঠ করার পরে তারপরে উনি গাইতে বলতেন। উনি যদি পাঠ থেকে গান গাইতে বলতেন তাহলে আমি গান থেকে আমি পাঠে নিয়ে আসি, এই ভাবনাটাও ওনার থেকে আনা। কত সুন্দর করে না, মানে শিল্পের চিন্তা ভাবনা কত রকম হতে পারে, শিল্পের চর্চার চিন্তা। আমরা একটু জানি যে আপনার বেশ কিছু প্রযোজনা রয়েছে, সেগুলো নিয়ে যদি একটু কিছু বলেন, উল্লেখযোগ্য যেগুলো রয়েছে। এখানে আমার 4টা প্রযোজনাগুলো ছোট ছোট করেছি। সেটা হচ্ছে আমার 3টা প্রযোজনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক। আচ্ছা, যেহেতু আসলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো আমাকে খুব টানে, যদিও আমার মুক্তিযুদ্ধের সময়ই জন্মটা, একদম 16 ডিসেম্বর। এবং বাংলাদেশের তো একটা এই মুক্তিযুদ্ধ না হলে, যেমন যদি আপনি শুরু থেকে বলেন যে মুক্তিযুদ্ধটা কারা করেছে, একদম মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই কিন্তু মুক্তিযুদ্ধটা সংগঠিত করেছেন। ঠিক আছে, যে শামসুর রহমান এরা বিউটি বোর্ডিং যেটা ছিল ঢাকায়, এখান থেকে কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে এসেছে। ঠিক আছে, তো এই জন্য আমার মুক্তিযুদ্ধের বিষয়টা খুব বেশি টানতো বিধায় কিন্তু আমার 3টা প্রযোজনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক। সেখানে একটা হচ্ছে সেলিনা হোসেনের মা মেয়ের যুদ্ধ, আর একটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবং ওখানে আরো অনেকের বিষয়, আমার সোনার বাংলা, সেটি একটা। আর একটা হচ্ছে মমতাজ উদ্দিনের স্বাধীনতা আমার স্বাধীনতা, এই 3টি। আর একটা প্রযোজনা ছিল আসমানীদের গল্প, এটি হচ্ছে জসিমউদ্দিনের কবিতা নিয়ে এখানে করা আর কি। জসিমউদ্দিন আসলে প্রকৃতির বিষয়ে আসলে পল্লী কবি, এবং তারও কিছু ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটা আসলে দেখানো যে শোষক এবং শোষিত দুইটা বিষয় আসলে এখানে মানে চলে এসেছে। আমরা কি আরেকটা আবৃত্তি শুনবো এখন? একদমই কবিতাই বলছিলাম। এবারে আমি ছোট্ট একটা কবিতা করি, ছোট্ট একটা মেসেজও আছে এখানে। সিদ্ধার্থ সিং এর কবিতা, আমার ছেলে যেন। আমার ছেলে যেন কোনোদিন ফার্স্ট না হয়, হলে থার্ড হোক, খুব বেশি হলে সেকেন্ড। পড়াশোনায় আমি মোটেই ভালো ছিলাম না, টায়ে টুয়ে টেনে হিচড়ে কোনো মতে ক্লাসে উঠতাম। বন্ধুরা আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকাতো, কাছে গেলেই নিজেদের মধ্যে গল্পে মশগুল হতো ওরা। আমি বসতাম লাস্ট বেঞ্চে, ফার্স্ট বয় বসতো প্রথম বেঞ্চে। টিফিনের সময় সবাই হই হই করে বেরিয়ে যেত, খাঁ খাঁ ক্লাসে তখন আমি একা। আর ধীরে ধীরে বইয়ের ব্যাগ গোছাতো প্রথম বেঞ্চের সেই ফার্স্ট বয়। ওকে দেখে আমার মনে হতো আমার চেয়েও কত একা, কত নিঃসঙ্গ। আমার ছেলে যেন কোনো দিন ফার্স্ট না হয়, হলে থার্ড হোক, খুব বেশি হলে সেকেন্ড। দারুণ, আরো একটি দারুণ কবিতা শুনলাম। আমরা আপনার কণ্ঠে আবৃত্তি শুনছিলাম, একই সঙ্গে গল্প করছিলাম। একটু জানতে চাই, 96 সাল থেকে তো মোটামুটি শুরু হলো পুরোদমে আবৃত্তির চর্চাটা করা।
এরপর থেকে তো নিয়মিতই আপনি করছেন, জি। মঞ্চে করছেন, নিজে থেকে চর্চা করছেন। কাউকে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা, প্রশিক্ষক হিসেবে পার্সোনালি কাজ করছেন কিনা? সেটা আপনি তো আমরা- কণ্ঠশিল্পের সঙ্গে আছেনই। জি, না, বাকশিল্পাঙ্গনে আমি বাকশিল্পাঙ্গনের প্রশিক্ষণ সঙ্গে। দিচ্ছি। জি, যে একটু শুনতে চাই নতুনদের ব্যাপারে, যে কেমন হচ্ছে, কি করছে, ডেডিকেশন কেমন। জি, না, আমরা আসলে যখন আমরা শুরু করেছি, মানে আমি যখন শিখছিলাম, সেই 96 এর কথা বলছি, তখনকার যে আমাদের যে ডেডিকেশনটা ছিল, জি, আর এখনকার তারা তো আজকে শিখে আজকে ঢুকে কালকেই মঞ্চে যেতে চাচ্ছে, বিষয়টা এরকম। কিন্তু আসলে বিষয়টা এত সহজ না, এটা আসলে তাদেরকে বুঝতে হবে। যখন আমরা আমাদের সংগঠনে 4 মাসের আমরা কোর্স করাই, তো আসলে দেখা যাচ্ছে যে সবার খুব তাড়াহুড়ো। 4 মাস থেকে যদি পারে তারা 2 মাসে নিয়ে আসবে, কিন্তু 2 মাসে তার কিছুই শিখতে পারবে না। প্রায়োগিক দিক আছে, সেই প্রায়োগিক দিক যদি সে নিজে অনুধাবন না করে, নিজে যদি চর্চা সেটা না করে, তাহলে কিন্তু সেটা হবে না। সে একটু তাড়াহুড়ো বেশি। তবে হ্যাঁ, কিছু কিছু আছেন যারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, তারা কিন্তু শিখছেন, জি, প্রতিনিয়ত তারা আসছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। ঠিক আছে, মান বাংলায় প্রমিত উচ্চারণে কথা বলার জন্য। ঠিক দারুণ। আছে। আপনি যেটা বলছিলেন যে সবার মধ্যে আগ্রহ আছে, কিন্তু একটু তাড়াতাড়ি সবকিছু সবকিছু চাচ্ছে। তাড়াতাড়ি চাচ্ছে। কিন্তু আরো একটা বিষয় এর মধ্যে আসে, যেটা হচ্ছে একটা ক্লাসে, আপনাদের যে 4 মাসের ক্লাস বলছিলেন, একটা ক্লাসে হয়তো বা শুরুতে 30 জন ভর্তি হলো, 15 দিন যেতে না যেতেই 30 থেকে সেটা ধাপ করে নেমে হয়তো বা 15-তে চলে আসলো, 15-তে বা চলে আসে। 14-12-তে চলে আসলো, বা কখনো কখনো তারও কম হয়। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে মানে ওই যে যখন তারা 4টা-5টা ক্লাসের পরে যে মানে বুঝতে পারছে যে এটি আমার দ্বারা সম্ভব না, বা এত সময় আমার নেই, তখন সে আস্তে করে চলে যাচ্ছে। আর যিনি আসলেই শিখতে চাচ্ছেন, ঠিক আছে, নিজের জন্য, প্রথমত আমি বলবো আসলে নিজের জন্য এই মান বাংলা বা প্রমিত উচ্চারণটা শেখা। এবং আমরা সাধারণত ছেলেদের চেয়ে আমরা মেয়েদেরকে আমরা একটু বেশি আগ্রহ দেখাই, এই কারণে যেহেতু তিনি মা হবেন, তার সন্তানকে সে ওই মান বাংলায় কথাটা শেখাতে পারবেন। বাবা আছেন, কিন্তু বাবার দ্বারা খুব বেশি সম্ভব হয় না। আমরা মায়ের ভাষা বলছি এই কারণে, মা থেকেই কিন্তু এই শব্দগুলো প্রথমে সে শিখবে। ঠিক আছে, তো ওইটাতেই আসলে যে আমরা ওই যারা শিখতে চাচ্ছেন, বেসিক্যালি যারা এই ভাষাটা মান বাংলায় কথা বলাটা শেখাটা, তারাই কিন্তু থাকছেন। আচ্ছা। কিন্তু যারা খুব দ্রুত শিখে এটা করব সেটা করব চলে যাব, কিন্তু তারা কিন্তু আবার দেখা যাচ্ছে কোনো টেলিভিশনে গেলেন, তাদেরকে কিন্তু আবার ব্যাক করে দেয়। এরকমও আমাদের দেখা গেছে যে তুমি ওখানে যাও, ওখানে গিয়ে উচ্চারণের কোর্সটা করে তারপরে আসো, এরকম আমরা পেয়েছি। তখন আবার তারা ব্যাক করে আসে। ঠিক আছে, বাচিক শিল্পের অন্যান্য ধারায় যেরকম কণ্ঠস্বরের ঐশ্বর্য যেটা আমরা বলি কবিতায় ব্যবহার করা হয়, অন্য ক্ষেত্রে হয়তোবা সেটা খুব একটা ব্যবহার করা হয় না। এই যে ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠস্বর গঠন করা, উচ্চারণ তো একটা বিষয়, কিন্তু কণ্ঠস্বরের যে প্রস্তুতিটা, সেটা আসলে কি রকম হওয়া উচিত, এই বিষয়টা শুনতে চাই। কিন্তু এই মুহূর্তে আপনার একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, এই মুহূর্তে একটা কবিতা আমি করি, এটা একটু বড় কবিতা, আমরা শুনতে চাই। প্রেমের কবিতা একটু করছি, আমার খুব ভালো লাগার কবিতা। এটা সৈয়দ শামসুল হকের কবিতা। কবিতাটির নাম হচ্ছে বর্ষায় সৃজনের রেস্তোরাঁয়। আচ্ছা। রেস্তোরাঁয় পা দিয়েই তোমার সঙ্গে দেখা হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। এমন সময় ভাবিনি আমার কফির তেষ্টা পাবে। সারাদিন আষাঢ়ের বর্ষণের ভেতর গায়ে 103 ডিগ্রি জ্বর নিয়ে যখন অরুচি স্যুপ কিংবা নুডলস, তখন হঠাৎ কফির জন্যে যেন সমস্ত নেশাদ্রব্যের পর জিহ্বায় সর্পাঘাত নিতে ব্যাকুল হয়ে উঠব এমন, এবং টলমল পায়ে উঠে বসবো রিকশায়। একদিন সে আমাদের দুজনের জন্য ছিল, দুপুর ও বিকেলগুলো নির্জন কফিখানা, সেখানেই যাব। আমি তো ভেবেছিলাম আমাদের বিহনে সেই কফিখানা শূন্য পড়ে আছে, কোনো খদ্দের নেই। দেয়ালে ফুলের ছবি, সার সার শূন্য টেবিল, উল্টানো কাপ, ভাঁজ করা ন্যাপকিন, ঢুলছে বেয়ারা পর্দা টানা, বাতি ভীষণ স্তিমিত।
আর এই সকলের ভিতরে কি মত? এক কিমিয়ায় তোমার সঙ্গে দুপুর ও বিকেলগুলোর প্রাণ হাওয়ায় টান টান। এই তো আমি ভেবেছিলাম জ্বরের ভিতরে শুধু কফি, আর কিছু নয়। বস্তুত এখন এই ভেতরে পা দিয়েই টের পেলাম। আমি একসময় মেশিনে চেপে ফিরে যেতে চেয়েছিলাম আমাদের এই অসাধ্য অতীতে, কিন্তু হঠাৎ কোডালের কোপ পড়ল নির্মাণের ভিতে। তুমি বসেছিলে অন্য কারো সঙ্গে, যেমনটা বাল্যকালের অঙ্কে 1+1=2। তুমি এবং অন্য কেউ, অন্যজন, অচেনা ভীষণ। ঝুঁকে টেবিলের পরে হাতে কাপ কফির, সম্মুখে ইটো বসানো স্যান্ডউইচ, ফুলদানিতে ফুল, হাত ব্যাগ কাত হয়ে পাশের চেয়ারে তুমিও শোনার জন্যে মাথা করে কাত, তাকিয়ে আছো আষাঢ়ের মাসকারায় আঁকা চোখ মেলে। অকস্মাৎ দরজা ঠেলে আমি, কালো কাচের দরজা, যেন কফি নয়, তৃষ্ণা নয়, জ্বর নয়, জ্বর তত্ত্ব খোঁজা, শুধু তোমাকেই খোঁজা। এই আষাঢ়ের ঝড়ো ঝড়ো বৃষ্টির শহরে এই ছিল প্রকৃতি সে টান, এই ছিল এতদিনের পরে আবার ইন্দ্রজাল এবং সম্মোহিত আমারে আশা। আশা, শুধু আশা, ক্রমাগত তোমার কাছেই, যেমন একটা জীবন, নইলে আর কোনো ব্যাখ্যা নেই। সমস্ত নেশার পর সম্রাট যাকে লোকে বলে, সেই সর্পাঘাতে ঝিমঝিম করে উঠল শরীর, তুলনাতে বৃষ্টির ঝিমঝিম ঝরঝর ঝরঝর। এই যে শহর এত যেন সুখে উঠল শিওরে, কানে সেতারের ঝালা, তবলায় অনবরত চাটি, যেন সময় পৌঁছল সঙ্গীত, যেন এরপর ঢেউ, শুধু ঢেউ। নির্জন রেস্তোরাঁয় তুমি আর একজন, সে আমি নই, অন্য কেউ। তবে অন্য কেউ, তবে অন্যজন, তবে কি এখন অন্য কারো হাতে সেই সেতার যা তোমার হৃদয় আগলে? ফিরে যাব চলে, যাই, যাওয়া এতই সহজ বটে, ধ্বংসের মানচিত্র থেকে ফিরে যাওয়া। যাব বা কোথায়, যদি এই পৃথিবীতে আজ রাষ্ট্র কিংবা ব্যক্তিগত জীবন, যদিই বা বলো সমস্তের ভিতরে সমূহ পাওয়া না পাওয়া আর প্রাসঙ্গিকই নয়। যদিও বৃষ্টি ধোয়া শহরে এখনো সেই ধূসর ধূসর বলে মনে হয়, তবে এই রেস্তোরাঁয় তোমারও মৃত্যুকে দেখে দরজার কাছ ঠেলে ফিরে গেলেই বা কি এমন হবে? আমি তো দেখেছি, আমি বৃষ্টি ভিজে এসে দাঁড়িয়েছি, তোমার স্মৃতির বৃষ্টি, বাইরে প্রবল বৃষ্টি, বৃষ্টির ধারায় নর্দমায় দেখিনি কি এইমাত্র কলকল জলটান, তীব্র টানে বহে যেতে আছে দগ্ধ পোড়া সিগারেট, দেশলাই, ছেঁড়া চিঠি, আরও 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 আছে বিষ্ঠাম অল। শূন্য থেকে ম্যাচ বাক্সগুলো কিভাবে প্রতীক হয়ে ওঠে সব, বর্জ্য 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 সব করে কলেবর। চিৎকার করে আমাদের বাক্য আর নীরবতাগুলো, হাতের আঙুলগুলো, সেতারের তারগুলো তারই সঙ্গে ভেসে যায় নর্দমায়। দেখিনি কি আমি? এইমাত্র দেখেছি তো সব, শুনেছি বিপন্ন মানুষ, তার জলতোড় ভাঙা পায়ে অবিরাম ধ্বনি, ছপ ছপ ছপ। আমি প্রতিটি বন্যায়, প্রতি হিংস্র জলের ভিতরে প্রতিবার ঘর ভেঙে যেতে কি দেখিনি মাথার উপরে ধরে সামান্য সম্বল? আবার ডাঙার দিকে আমি কি হাঁটিনি বারবার প্রতি প্রেমে, প্রতি মুখ অবয়বে তোমারই শ্যামল মুখে স্থলভূমি আবিষ্কার করে? সেই কবে থেকে আমিও কি গৃহস্থের মতো আরেকবার তুলিনি কুটির, আমি করিনি সংসার? পৃথিবীর উদ্যানে উদ্যানে, প্রতি পুষ্পের ভেতরে, প্রতি দুর্মর সুঘ্রাণে তোমারই কি ঘ্রাণ আমি পাইনি প্রত্যহ? প্রতিবার, প্রতি টানে, প্রতিটি আঙুলে আমি অনুভব করিনি কি আঙুল তোমার? রেস্তোরাঁর শীতাতপ যন্ত্রে হিম হাওয়া, তুমি তুমি ছিলে। শেষ যে এসেছিলে লম্বাটি মুখের, এখন কি চৌকো মুখ। এখন বুকের উপরে যে মেঘের ওড়না তুমি ধরে আছো, তার থেকে নতুন প্রেমের বর্ষা। গান লিখে নতুন রবীন্দ্রনাথ, বৃষ্টি ঝরে তুমি আর অন্যজন, দুজনের শরীরের পরে। তোমাকে চিনি না আর, কখনো দেখেছি বলে মনে পড়ে না। তোমার বৃষ্টিও আর আমার পৃথিবীতে ঝরে না। আমি ধীরে সুস্থির পায়ে বেছে নেই দূরে এক টেবিলের নির্জন আসন। নির্জনতা অপেক্ষায় থাকে কখন সৃজন শুরু হবে,
কখন সে নির্জনতা ভেদ করে অন্তর্গত ধ্বংসের উপরে আর মৃত্যুর শিয়রে আবার আরম্ভ হবে সকল নির্মাণ, পদ্য, গান, স্মৃতি, পুনরায় প্রেম, তুমি আর আমি। তুমি দূরে, অন্য কেউ, অন্য কারো, অন্য সব, আমি অন্য হয়ে যাই ধ্বংসের সাক্ষাতে, আমি বিচ্ছেদের অকস্মাৎ বিকট সাক্ষাতে। আবার প্রেমের দিকে যাই আমি। মৃত্যুর বিরুদ্ধে খাদ্য পাওয়া যায় এমতো আরেক নির্জন, কিন্তু পুনরায় নির্মাণের অপেক্ষায় সারি সারি শূন্য খাঁ খাঁ টেবিল ও চেয়ার নিয়ে আবার প্রথম প্রেম সৃজনের রেস্তোরাঁয় শ্রান্তিহীন এই বর্ষায়। ধন্যবাদ। ভীষণ সুন্দর না, মানে এই না হলে শিল্পের চর্চা, পুরো 7 মিনিট আপনি এমন সুন্দরভাবে মগ্ন হয়ে আবৃত্তি করছিলেন এবং আমরাও ভীষণভাবে উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগবার, ভীষণ এই ভালো কবিতার একটা লাগবার। মজার বিষয় আছে। এই কবিতা যখনই আবৃত্তি করেছি, দেখা গেল যখন মঞ্চ থেকে নামতাম, নামার পরে কেউ না কেউ বলতো যে ভাই কবিতাটা খুব ভালো হয়েছে। তখন আমি বলতাম যে হয়তো তার বিষয়টা কমন পড়ে গেছে বা তিনি এর মধ্যে থেকে গিয়েছেন। না, আসলে প্রেম তো সবসময় সুন্দর। আর এটা ছিল যে প্রথম প্রেম, প্রথম প্রেমটা, এবং দেখা যাচ্ছে যে সে মৃত্যুর পরেও তাকেই চাচ্ছেন। হ্যাঁ, তো এটা খুব আসলে নাড়া দেয়। চমৎকার, চমৎকার। কবিতার আগে একটা বিষয় জানতে চেয়েছিলাম, এটা আসলে শুধু যে কবিতার ক্ষেত্রে বা বাচিক শিল্পের ক্ষেত্রেই হয় তা না, গানের ক্ষেত্রেও দেখা যায় যে নর্মালি কথা বলছি একরকম ভাবে, কিন্তু গান যখন গাইছি তখন হয়তো বা কণ্ঠে একটা ঐশ্বর্য যোগ করে আমরা গাওয়ার চেষ্টা করছি, বা কবিতার ক্ষেত্রেও কণ্ঠের যে ঐশ্বর্য যোগ করে কবিতা আবৃত্তি করার যে প্রচেষ্টাটা থাকে, এই ঐশ্বর্য যোগ করাটাও আসলে খুব সহজ বিষয় নয়। এটা দীর্ঘদিন চর্চার ফলে একটা সময় এসে ঐশ্বর্যমণ্ডিত হয় মানুষের কণ্ঠস্বর। একটু শুনতে চাই যে এই ঐশ্বর্যের বিষয়টা আসলে কিভাবে চর্চা করে আয়ত্ত করতে হয়। এটা আসলে বিষয়টা আসলে স্বর সাধনার বিষয়। মানে দেখা যাচ্ছে যারা করছেন তারা কিন্তু প্রতিনিয়ত চর্চা করছেন, সারগাম করছেন। আবৃত্তি শিল্পীরা বা অভিনয় জগতে যারা আছেন তারা হচ্ছে তাদের মতো করে করেন, কিন্তু এই চর্চাটা যদি নিয়মিত না করা হয় তাহলে কণ্ঠের কিন্তু পলিশটা আসবে না। ঠিক আছে, দেখা যাচ্ছে যেমন আসাদুজ্জামান নূর ভাই যদি একটা কবিতার প্রথম লাইনটা বলেন, দেখা যাচ্ছে যে তার স্বরটাই অন্যরকম। এই স্বরটা কি নূর ভাই একদিনে পেরেছেন? তিনি তো সঙ্গীত শিল্পী না, তিনি একজন আবৃত্তি শিল্পী, একজন অভিনেতা। এই জায়গাটাতেই শুনতে চাই যে কি কি ধরনের চর্চা করা যেতে পারে। এখন হচ্ছেন যে এই প্রথমত হচ্ছে যে একটা বাক্যের কতভাবে করা যায়, এটা তার এগুলো আমরা শেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে, ঠিক আছে, মুখের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, এবং আমাদের সংগঠনে আমরা আরও একটা যুক্ত করছি, সেটা হচ্ছে যে আঙ্গিক যে দিকগুলো রয়েছে, আপনার বডি যদি রিল্যাক্সেশন না থাকে তাহলে কিন্তু এই শর্ট থেকে সব কিছু মিলিয়েই তো আমাদের সিদ্ধান্তগুলো আসে মস্তিষ্ক থেকে। তো এই অর্গানোগ্রামকে আপনার একটু স্মুথ করা দরকার আছে, সেগুলোও আমরা শেখাচ্ছি। ঠিক আছে, যার ধারণে এইটা যদি তারা আত্মস্থ করতে পারে এবং প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে তার এটা বাড়বে। ঠিক আছে, শিখে গেলাম, ওখানে ভাঁজ করে রেখে দিলাম, তাহলে আর হবে না। আচ্ছা, তার মানে সবকিছু মিলেই আসলে চর্চার বিষয়টা, না মিলেই চর্চাটা করতে হবে। আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র আপনি এক্সারসাইজটাও আছে সেখানে, সেটা মৌখিক হতে পারে, ফিজিক্যাল হতে পারে। আমাদের ফিজিক্যালও আমরা করাচ্ছি। এখানে প্রায় 3-4টা ক্লাস আছে আমাদের ফিজিক্যালি, এটা করাচ্ছি আর কি। তার মানে আমি যেটা এটা এখানে এই ক্লাসটা আমি নিই, এবং এর সাথে আরেকটা বিষয় নিয়ে হচ্ছে মনোসংযোগের বিষয়টা। এটা হচ্ছে কি আসলে যখন পারফরমেন্সটা থাকবে সেটা হয়তো 1-2 দিন আগে জানলে সেটা অন্য বিষয়, কিন্তু যদি 5-6 দিন আগে থেকে, তাহলে এটা কিন্তু এই চর্চাটা যেটা আমরা শেখাচ্ছি এটা যদি করে তাহলে তার এই বিষয়টা স্মুথ হবে। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না যে কলকাতা কিন্তু এই বিষয়টা আছে, যখন কোনো নাটক আগামী দিন মঞ্চস্থ হবে তার থেকে 3 বা 4 দিন তারা কিন্তু এক ছাদের নিচে থাকে।
তাহলে কি হবে যে চরিত্রগুলো, যে মানুষগুলোর সাথে যে পারফরমেন্সটা করবেন, তাদের একটা সাইকোলজিক্যাল দিকটা শুধুমাত্র ওই নাটককে কেন্দ্র করে, ওই প্রযোজনাকে কেন্দ্র করেই কিন্তু তারা থাকতে পারেন, তাদের পারফরমেন্সটা আরো ভালো হয়। আমাদের দেশে সেই সুযোগটা নেই। তবে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যদি কোনো প্রয়োজনা থাকে, আমরা কমপক্ষে 7 দিন আগে থেকে আমরা রেগুলার আমাদের রিহার্সালটা করি, একটু বেশি সময় ধরে। হয়তো একসাথে থাকা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা রিহার্সালটা রাখি যাতে তারা মনস্তাত্ত্বিকভাবে এইটার মধ্যে ইনভলভ থাকতে পারে। এবং আপনি যেটা সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই কণ্ঠের অনুরণন এবং স্বর সাধনা, স্বর প্রক্ষেপণ, এটি আসলে তখন কিন্তু আরো আমরা শানিত করি যে কোন শব্দকে কোন শব্দের উপরে চাপ দিতে হবে, কোন শব্দটা স্মুথ যাবে, ঠিক আছে, বাক্য কোনটার কোন শব্দের উপরে আমার মেসেজটা থ্রো করছে, সেটি আমরা এই প্রক্ষেপণগুলো আসলে আমরা শেখাই এই সময়। এবং আজকের আয়োজনের শুরু থেকে আপনার সেই বিষয়গুলি আমরা ভীষণভাবে লক্ষ্য করছি যে চমৎকারভাবে আপনি কবিতা করে যাচ্ছেন এবং প্রত্যেকটি জায়গায় আপনি আসলে দারুণ, অসাধারণ। আমরা খুব বেশি কথা বলে আসলে সময় ক্ষেপণ করতে চাই না, আপনার আরও একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, এবারে আমি শামসুর রহমানের একটি কবিতা করছি, গর্জে ওঠো স্বাধীনতা। কি করব সে বসন্ত দিয়ে, যাতে আছে শুধু ধুধু, কোকিলের ডুকরে ওঠা নেই ফুলের বাহার, সে বাগানে কি কাজ আমার বলো, যেখানে আসে না পাখি কোনো দিন, কি রুক্ষ কঠিন মাটি আর দাঁড়ানো প্রেতের মতো সারি সারি গাছের কঙ্কাল। কি দরকার সে প্রেমের, যা কেবলই কাঁটার মুকুট পরায় মাথায় আর বিষপাত্র তুলে দেয় হাতে। কোন কাজে লাগে সেই পথ যেখানে হাঁটে না কেউ, যেখানে অদৃশ্য রঙিন আইসক্রিমওয়ালা শহর ভাসানো মিছিলের ঢেউ। তোমাকে ডেকেছিলাম প্রিয়তমা, যখন সূর্যোদয়ের দিকে মুখ রেখে যাত্রা ছিল আমাদের। বুর্জোয়া মোহের পিছুটান আনিনি তোমার কানে জনগণ মন জাগানি গান। জাহাবাজ ইগলের নখরের ভীষণ আক্রোশে এখনো বন্দিনী তুমি, হাঁটতে পারো না রংধনুর গালিচা মোড়া পথে। তুমি বিনে কি দুরূহ সেই পথ চলা, চৌদিক আধার করে বিকট দানবাসে পায়ের তলায়, নিমিষে গুড়িয়ে দেয় নব্য সভ্যতার বুনিয়াদ, ফাঁসিতে লটকে দেয় পূর্ণিমা চাঁদকে, আর নিষিদ্ধ ঘোষণা করে সব পদ্য গোলাপের উন্মিলন দৈরের শীষ, আর নিষিদ্ধ ঘোষণা করে আমার পদ্যের পর্বে পর্বে নিরিবিলি তোমার নিঃশ্বাস আর চুলের সৌরভ। সুদিনের প্রতীক্ষায় যে কিশোরী বাঁকানো শরীরে বসে আছে বার্ধক্যের বিজন দাওয়ায়, আর এই বয়সের ভারের দোহাই নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাসের দোহাই, বীর যুবা নূর হোসেনের শাহাদতের দোহাই, দিগন্ত কাঁপিয়ে ক্রুদ্ধ টাইটানের মতোই আজ হাতের শিকল ছিঁড়ে ফেলে গর্জে ওঠো, গর্জে ওঠো তুমি স্বাধীনতা। দারুণ দারুণ। একে তো শামসুর রহমানের কবিতা, তার উপরে আপনার আবৃত্তি, দুটো মিলিয়ে আসলে অসাধারণ একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল। আমি তো একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সাকি। আমিও ভীষণ উপভোগ করছি, এবং স্বাধীনতার মাসে এত সুন্দর একটি স্বাধীনতার কবিতা নিশ্চয়ই। একটু জানতে চাই যে বাক শিল্পাঙ্গনের হয়ে আপনি কাজ করছেন, বর্তমানে কি কি কাজ করা হচ্ছে? এই যে আমি আসমানিদের গল্প, এটি কিছুদিন আগে শেষ করেছি। নতুন কোনো প্রযোজনা কি রয়েছে নতুন করে? নতুন হয়তো আগামী মাসে রোজার পরে আবার একটা ধরার চিন্তা রয়েছে আর কি। 1996 সাল থেকে আপনি কবিতা আবৃত্তি চর্চা একদম পুরোদস্তু শুরু করেছিলেন, একটা সময় এসে প্রশিক্ষকও হলেন।
আমি একটু সময়ের সাথে জেনারেশনের যে গ্যাপটা সেটা নিয়ে একটু শুনতে চাই, যে সেই সময়ের কবিতা আবৃত্তি চর্চা আপনারা বা আপনার সহকর্মীরা যেভাবে করতেন, বর্তমান সময়ে আসলে সব কিছু মিলিয়েই বিষয়টা কিন্তু আরেকটু মানুষের হাতের নাগালে চলে এসেছে। কারণ এখন আমরা চাইলেই ইন্ডিয়াতে গিয়ে বা কলকাতাতে গিয়ে আমাদের কবিতা আবৃত্তির অনেক ক্লাস বা অনেক কিছু দেখতে হচ্ছে না, সেটা আমরা ইউটিউবে দেখে ফেলতে পারছি। সেক্ষেত্রে আমি বলবো যে হাতের মুঠোয় অনেক কিছু চলে এসেছে এবং সহজ হয়েছে। কিন্তু চর্চার জায়গাতে আসলে যেটা হয় যে এক একজনের কবিতা আবৃত্তিতে যে বাধাগুলো আসে এক এক রকম। কারো জিহবায় জড়তা, কারো উচ্চারণে সমস্যা, কেউ সঠিক আবেগটা লাগাতে পারে না, সেই জ্ঞানের অভাব। মানে এখন আপনি আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেবেন, বা চর্চার ধারাটা বর্তমান সময়ের ছেলে মেয়ের মধ্যে কিভাবে আসা উচিত এই বিষয়গুলোর জন্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই যে আমি আগেও বলেছি যে আসলে তিনি কি চাচ্ছেন, এটা হচ্ছে তার মুখ্য বিষয়। যে আমি কি আসলে এখানে শর্টকাট কোনো রাস্তা নেই। যেমন গানটা গুরুমুখী, আবৃত্তিও আমি বলবো গুরুমুখী, ঠিক আছে? যে কোনো শিল্পই তো আসলে তাই না? আপনার যেমন গুরুকে একজন হবে সেটা না। আপনি সুন্দর করে বলছেন, আপনার মুখের দিকে আমি তাকিয়ে থাকবো, আপনি শব্দটা কোন শব্দটা কিভাবে বলছেন এটা কিন্তু আমি নিচ্ছি, তাহলে কিন্তু আপনিও আমার গুরু। তাহলে এই যে যেতে হচ্ছে, আমি যদি একটা ছেলে যদি সংগঠনে আসে, আমাদের 20 জন 25 জনের সাথে দেখা হচ্ছে, সে যদি এক একজনের সাথে 2 মিনিট করে কথা বলে, তাহলে 50 মিনিট। এই 50 মিনিটে সে কি শিখতে পারছে, কোন উচ্চারণটা, তাহলে ভাইয়া এটা উচ্চারণ করেছে, তাহলে আমি তো এটা করছি, তাহলে এটা আমার গেঁথে নেব, ঠিক আছে? এবং এই যে আগ্রহটা থাকবে যখন তিনি কিন্তু তখন আস্তে 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 নিজের আত্ম উন্নয়নটা নিজেই দেখতে পারবেন। আর আপনি যে আমাদের সময়ের কথা বললেন, যদি আমি 90 দশকের পরের কথা বলি, আমরা তখন 30 দিনই বইমেলায় যেতাম। এবং গেটের শুরুতে, আপনারা হয়তো পেয়েছেন কিনা জানি, গেটের শুরুতে দেখা যেত ক্যাসেট বাজতে থাকতো, একটা অন্য ধরনের আমাদের মধ্যে একটা অনুরণন কাজ করত, ঠিক আছে? যে এরকম ভাবে শব্দের প্রয়োগ হতে পারে, আরে কি সুন্দর করে করছে, কথা বলছে পরে বাজছে, এই বাজাটা আমার ভিতরেও যাচ্ছে। এই যে আমাদের মধ্যে আগ্রহটা, ঠিক আছে, এটা আসলে এখনকার ছেলেমেয়ের মধ্যে আসলে একটু কমতি রয়েছে, হয়তোবা ডিজিটাল এর কারণে, সেই জন্য হয়তো একটু কমতি দেখা যাচ্ছে, কিন্তু আসছে, অনেক ছেলেমেয়েরাই আসছে যে তারা যখন কথা বলবে, যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, যেন কেউ না বলতে পারে যে তার এটা ঠিক হয়নি। সেটা যখন এই লেভেলটা যখন সে নিজেই নিজের উন্নয়নটা ঘটাবে, তখন কিন্তু সে একজন পরিমিত প্রেজেন্টার, আবৃত্তি শিল্পী, মঞ্চ। যেমন আমরা যদি হাতে গোনা কয়েকজনের নামই আমরা বলতে পারি যাদের উচ্চারণটা খুব ভালো, ঠিক আছে, তাদের উচ্চারণটা কেন ভালো, তারা এই কাজগুলো করেছেন। আর দেখবেন যারা হুট করে চলে আসছে, এখন তো আসলে ডিজিটাল যুগ, ঠিক আছে, অনেক অনেক ভিউ থাকে, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে, তাদের উচ্চারণে সুযোগ থাকে, ঠিক আছে, এটা ঠিক না। মান বাংলার বিষয়টা সবসময় গ্রহণযোগ্যতা ছিল, আছে, থাকবে, এবং দেখা যাবে যে এই বিষয়টাই টিকে রয়েছে, অন্যগুলো ঝরে যাবে, এবং সেটি অবশ্যই চর্চার মাধ্যমে। জি, আমরা একেবারেই আমাদের আজকে আপনার সঙ্গে আলোচনা শেষ প্রান্তে রয়েছি, আমাদের শেষ করতে হবে, কিন্তু শেষ বেলায় যাবার আগে আপনার কণ্ঠে আরো একটি কবিতা শুনতে চাই। এবার একটি মার্চের কবিতা করছি আমাদের বীরাঙ্গনা মাদেরকে নিয়ে। কবিতাটি লিখেছেন মারুফ রায়হান, শিরোনামটি হচ্ছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ। তোতা খালা, পাখির নামে তোমার নাম কে রেখেছিল আমি জানি না, সবুজ তোমার খুব পছন্দের রং ছিল, আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর, আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি। দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালকটি তার মুখ লুকোতো তোমার আঁচলের এই মুখে। কি লাবণ্য ছিল তোমার ফর্সা মুখে, আর হাসিতে ছিল মধু। গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয়। আমার পৃথিবী ছিলে তুমি, ছিলে প্রথম ভালোবাসা। সবুজ তোমার খুব পছন্দের রং ছিল, জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা। যখনই তোমার কথা ভাবি
চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ, স্বদেশের শস্য শ্যাম প্রান্তরের মতো, বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো, তোমার নামে নাম রূপসী পাখির মতো, সবুজে সবুজ। আহা, সহস্র সবুজ। সেই সবুজের ভেতর দেখি লাল রক্তের ছোপ। কটা গুলি লেগেছিল তোমার শরীরে? তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই। সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল। যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো? তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে, নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ। গণ আদালতে কজন বীরাঙ্গনা এসেছিলেন, আমার কান্নার বয়স নেই, তবু তাদের দেখে আমার খুব কান্না পেয়েছিল। কি সম্মানী আমরা তাদের করছি এত বছর ধরে। করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু, কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না তোতা খালা। বাস্তবতা হলো তুমি নেই, শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, যেন স্বাধীন বাংলাদেশের পতাকা। আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে না পড়ে যায় না। তোমার সবুজ শাড়ি, তোমার বুকের রক্ত, তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা। তোতা খালা, যখন পতাকাকে সেলুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই। যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়াই। এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু, অন্য চোখে অগ্নি। তোতা খালা, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও, যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার ছিল। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।